আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। অনেক অদৃশ্য শক্তি বিএনপির বিরুদ্ধে কাজ করছে তারেক রহমান। নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন চলমান অপচেষ্টা প্রধান উপদেষ্টা। যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। অর্থ পাচার করে একটি দেশের অর্থনীতি যেভাবে শুকিয়ে ফেলা হয়েছে, নিউ ইয়র্ক টাইমস। ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ। নির্বাচনী রোড ম্যাপ পেলে আর কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না, খন্দকার মোশাররফ। আদালতে শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আজাদ বাইরে ফাঁসির দাবিতে বিক্ষোভ। আমন্ত্রণ পেয়েও অতিথির তালিকায় নাম নেই, ফিরে এলেন এলডিপির দুই নেতা। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। বিসিএস সহ সব সরকারি চাকরি আবেদনের ফি সর্বোচ্চ 200 টাকা ও কমছে বিসিএস মৌখিক পরীক্ষার নাম্বার। ফেনীর বিলোনিয়া সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। গত 3 নির্বাচনে যারা অপরাধ করেছেন তাদের শাস্তি হওয়া উচিত, বদুল আলম মজুমদার। বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অনেক অদৃশ্য শক্তি বিএনপির বিরুদ্ধে কাজ করছে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফার উপর চট্টগ্রাম বিভাগীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় নির্বাচন যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন, 35 বছরের রাজনীতির অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝি, আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যদি মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো, এখন তার চেয়ে আরো বেশি কঠিন হবে। চলমান অপচেষ্টায় নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার ফরেন সার্ভিসেস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা একথা বলেন। প্রধান উপদেষ্টা চলমান অপপ্রয়াস নতুন বাংলাদেশের যাত্রার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান এবং একে অস্তিত্বের ইস্যু বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এখন পুরো বিশ্বকে বলতে হবে আমরা এক, আমরা যা পেয়েছি তা আমরা একসাথে অর্জন করেছি। যারা আমাদের বুকে চেপে ধরেছিল তাদের আমরা বের করে দিয়েছি, আমরা নিজেদের মুক্ত করেছি, আমাদের একসাথে বিশ্বের সামনে এটি দেখাতে হবে। সামরিক চেতনাবোধকে সমুন্নত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী ও 59তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান। শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর পুরস্কার পাওয়া ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের হিসাবে শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলে কেবল বাংলাদেশের আর্থিক ব্যবস্থা থেকে 17 বিলিয়ন বা 1700 কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। তবে অন্যান্য অর্থনীতিবিদদের হিসাবে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা 30 বিলিয়ন বা 3000 কোটি ডলারের বেশি হতে পারে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাচার হওয়া টাকার প্রকৃত পরিমাণ কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। বিভিন্ন ধরনের আর্থিক হিসাব নিকাশ করে আহসান মনসুর বলেন, শেখ হাসিনার শাসনামলে তার সহযোগীরা বাংলাদেশের ব্যাংক খাত থেকে যে পরিমাণ অর্থ লুট করেছে তা কার্যত পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ। এতে বাংলাদেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে। পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল। বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। ঢাকার মার্কিন দূতাবাসের অফিস অব লিগ্যাল অ্যাটাচের এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে রবার্ট জে ক্যামেরুন ও পুলিশ লিয়াজো স্পেশালিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে আর কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে।
বিদেশের যেসব দেশে পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, বৈঠকে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যমত প্রকাশ করেছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে। জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতা পরিকল্পনার দুটি মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আদালতে থাকা অবস্থায় তার ফাঁসির দাবিতে বাইরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেলে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা আক্তার এই আদেশ দেন। আবুল কালাম আজাদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব, এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক এবং জামালপুর সদর ৫ আসনের সাবেক সংসদ সদস্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি সহ ৮ দলের প্রতিনিধিরা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় সংলাপটি শুরু হয়। তবে এই সংলাপে অংশ নিতে পারেননি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ ও মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। বুধবার এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। এলডিপির যুগ্ম মহাসচিব জানান, দেশের চলমান নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদকে ফরেন সার্ভিস একাডেমিতে যেতে মঙ্গলবার রাতে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। চলতি বছরের আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের পালিয়ে যান শেখ হাসিনা। তার দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানাপোড়েন। আর সাবেক বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে সম্পর্কে আরো অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যে বাংলাদেশ সরকারের সাথে আলোচনার জন্য আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বুধবার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম কোনো ভারতীয় সরকারি কর্মকর্তার বাংলাদেশ সফর। বিসিএস সহ সব সরকারি চাকরি আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। মোখলেসুর রহমান জানান, আবেদন ফি কমানোর পাশাপাশি বিসিএস এ মৌখিক পরীক্ষার নাম্বার ২০০ এর পরিবর্তে ১০০ করা হচ্ছে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিসিএস এ প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। পরশুরামের বিলোনিয়া সীমান্ত থেকে মোহাম্মদ ইয়াসিন নামে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার ভোরে বিলোনিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, সীমান্তে কৃষি কাজের জন্য গেলে তাকে ভারতীয়রা আটক করে নিয়ে যায়। জানা গেছে, উপজেলার পৌর এলাকার বাউরু পাথর গ্রামের মিজানুর রহমানের ছেলে মোহাম্মদ ইয়াসিন সকালে কৃষিকাজ করতে বিলোনিয়ার পাশের জমিতে গেলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়। তাকে মারধর করে মারাত্মক আহত করে ভারতীয় পুলিশের নিকট হস্তান্তর করে। গত ৩ জাতীয় সংসদ নির্বাচনে যারা অপরাধ করেছেন তাদের শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার। আজ বুধবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিশনারদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। বদুল আলম মজুমদার বলেন, গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। বিগত নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ হয়েছে, এই অপরাধের বিচার হওয়া দরকার, সেটাও আমরা আলোচনা করেছি। যারা অপরাধ করেছে তাদের অপরাধ প্রমাণ হবে, তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। এএনআই বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি বাংলাদেশের সহিংসতা ও অস্থিতিশীলতার কারণে উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়া স্বরূপ এই সতর্কতামূলক ব্যবস্থা গৃহীত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, অবস্থা আরও সংকটময় হয়ে ওঠে গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনের কার্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার পর। সেই ঘটনা ভারতের ত্রিপুরা রাজ্যে উদ্বেগ বাড়িয়েছে। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।